নতুন যাত্রার জন্য আবারও প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব উত্তরবঙ্গে এবং জনপ্রিয় ট্রেন 727 রূপসা এক্সপ্রেস, যেটি খুলনা থেকে চিলাহাটির দিকে গমন করে এবং এটি কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য দূরত্ব সম্পন্ন রেল রুটগুলোর মধ্যে একটি এবং এটি অনেক পুরাতন একটি রেল সেবা। তো আমি এই রুটেই সীমান্ত এক্সপ্রেসের আগে ভ্রমণ করেছি, তবে আপনারা অনেকেই দিনের বেলা যাত্রা দেখতে চেয়েছিলেন, সেজন্যই আজকের যাত্রা করা। তবে পরিপূর্ণভাবে বলতে গেলে আজকে এই ট্রেনে আমার যাত্রা করার কথা ছিল না, যেহেতু আমি ছিলাম সেই ঘোল সফরে। ঘোল সফর শেষে সেখান থেকে উত্তরবঙ্গের কোনো ট্রেন ধরে আমার যাওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে আপনাদের অনেক কমেন্ট আসে, মেসেজ আসে যে মধুমতি এক্সপ্রেসে একটি যাত্রা করার জন্য। তো মধুমতি এক্সপ্রেসের একদম উদ্বোধনী যাত্রা যেটা ছিল LHB রেকে, অর্থাৎ নতুন রেক পরিবর্তন করার পরে, সেই যাত্রাটি সম্পন্ন করে সংক্ষিপ্তভাবে এই জন্য ভেড়ামারা স্টেশন থেকেই আমি নেমে গিয়েছিলাম এবং সেখান থেকে এখন রূপসা ধরে উত্তরবঙ্গে যাব। তো আমি স্টেশনের কাছাকাছি আছি, স্টেশনের যে কেবিন ঘর এদিকেই। তো ট্রেন আসার সময় এখনও 6-7 মিনিট বাকি। তো ট্রেন আসলে দেখা যাবে, ট্রেন আসলেই এখান থেকে স্টেশনে প্রবেশ করব। এই হচ্ছে ভেড়ামারা স্টেশন। আর আমি এর আগেও বলেছি, রূপসা এবং সীমান্ত এই ট্রেনের ঘটনা বিপরীতমুখী। দুই রূপসা খুলনা থেকে এবং চিলাহাটি থেকে, দুই প্রান্ত থেকে দুই দিকে যায় দিনের বেলা, এটা হচ্ছে রূপসা, এবং রাতের বেলা যখন ফিরে আসে দুই প্রান্ত থেকে তখন সেটি হয়ে যায় সীমান্ত। কিছু দূরে দেখা যাচ্ছে রূপসা এক্সপ্রেস কিন্তু চলে আসছে এবং সাথে লোকোমোটিভ আমার কাছে যেটা মনে হচ্ছে WDM 3D বা এই ধরনের কোনো লোকোমোটিভ হবে। এবং এখানে আসার কথা 10:59, এখন বাজে 11:09। হ্যাঁ, WDM 3D। এবং ভেড়ামারা থেকে এই ট্রেনে ছেড়ে যাবার সময় 11:02, এখন বাজে 11:12। এখনও সিগন্যাল হয়নি, মনে হচ্ছে 1 মিনিটের মধ্যেই ছেড়ে দিবে। এবং 11:13 বা 11:14-তে আমাদের ট্রেন কিন্তু হুইসেল বাজিয়ে ছেড়ে দিল ভেড়ামারা থেকে। ভেড়ামারা থেকে ছেড়ে যাবার পর আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন পাকশি, অর্থাৎ হার্ডিংস ব্রিজ পার হওয়ার সাথে সাথেই পাকশি স্টেশন। এই হচ্ছে ইনকারেকের অবস্থা। এখানে পা রাখার জায়গা বেশ ভালোই থাকে, সিট নামিয়ে দিলেও অনেকখানি জায়গা থাকে। আর এখানে চার্জিং সকেট আছে, চার্জিং সকেটগুলো কাজ করে। তাছাড়া উপরে মালামাল রাখার জন্য জায়গা, ফ্যান, লাইট এগুলো থাকে। এই ভেড়ামারা অতিক্রম করতে করতে বলি, ভেড়ামারায় নাকি একসময় অনেকগুলো ভেড়া মারা হয়েছিল, সেই জন্যই নাম ভেড়ামারা। আর ভেড়ামারার কিন্তু অনেক কিছুই বিখ্যাত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এবং এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের জন্যই উপসি বা উচ্চ ফলনশীল যে ধান, সেই ধানের আবাদ শুরু হয় বাংলাদেশে। ট্রেনের গতি কিন্তু বেশ ভালো রকমই উঠে গেছে, 70 কিলোমিটারের উপরে। এবং হার্ডিংস ব্রিজ যেহেতু অনেক উঁচুতে অবস্থিত, এই জন্য আমাদের ট্রেন কিন্তু এখন নিচ থেকে অনেক উঁচুর দিকে উঠছে। রূপসা এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 727, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধীনে পরিচালিত
খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ব্রডগেজ ট্রেন। এটি জনপ্রিয় এবং বিলাসবহুল আন্তনগর ট্রেন, যা বাংলাদেশ রেলওয়ের অন্যতম একটি দীর্ঘতম রুট। ট্রেনটি সীমান্ত এক্সপ্রেসের সাথে রেক ভাগাভাগি করে। এটি বাংলাদেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মাঝে চলাচলকারী উল্লেখযোগ্য একটি রেল সেবা। রূপসা এক্সপ্রেসের উদ্বোধন হয় 5ই মে 1986 সালে। শুরু থেকে দীর্ঘদিন ইরানি ভ্যাকুয়াম রেক নিয়ে এই ট্রেনটি চলত। এরপর সাদা ইনকা রেক নিয়ে কয়েক বছর চলে। বর্তমানে লাল সবুজ ইনকা কোচ নিয়ে চলাচল করছে। চলে আসলাম পাখি স্টেশন, আর এদিকে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2 মিনিট ছোট্ট বিরতি দিয়ে ছেড়ে দিল পাকশি থেকে। আমাদের পরবর্তী গন্তব্য ঈশ্বরদী জাংশন, বাংলাদেশের সব থেকে বড় জাংশন স্টেশন। ভেড়ামারা থেকে ঠিক যেমন আমরা উপরে উঠে আসলাম, উপরে উঠে এসে এই হার্ডিংস ব্রিজ পার হলাম, এইবার আমরা ঠিক তার বিপরীত কাজ করব, মানে উপর থেকে আমরা নিচের দিকে নামবো। এখনকার দিনে যেমন পদ্মা সেতুর জন্য র্যাম্প তৈরি করা হয়েছে, উঁচু করে রেল লাইনে উঁচু করে তৈরি করা হয়েছে, যেহেতু এই রাস্তা যখন তৈরি হয় বা এই রেলপথ তৈরি হয় সেই 1911-12 সালের দিকে এবং 1915 সালে চালু করা হয়। তো সেই সময় এরকম কোনো প্রযুক্তি ছিল না, তবে সেই সময়কার যে প্রযুক্তি ছিল, এই যে মাটি সরিয়ে, আশপাশ থেকে মাটি সরিয়ে তারপর এই জায়গার লাইনকে উঁচু করা, সেই পদ্ধতি কিন্তু এখনও টিকে আছে এবং বেশ ভালোভাবেই এই পথে এখনও গাড়ি চলে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে নোয়াপাড়া, যশোর জংশন, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ওড়াদহ জংশন, ভেড়ামারা, পাকশি, ঈশ্বরদী জংশন, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর জংশন, সৈয়দপুর, নীলফামারী, ডোমার এবং সর্বশেষ চিলাহাটি স্টেশন। সর্বমোট যাত্রার সময় 10.25 ঘন্টা। ট্রেনটি বৃহস্পতিবার বন্ধ থাকে। এই ট্রেনে 4 ধরনের আসন বিন্যাস রয়েছে। নন এসি শোভন চেয়ারে ভাড়া 575 টাকা, এফ সিট বা নন এসি কেবিনে 880 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 1104 টাকা এবং এসি সিট বা এসি কেবিনে 1323 টাকা। অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। ঈশ্বরদী স্টেশনের কিছু দূর আগেই, মানে রেলগেটের আগেই থেমে গেল, মনে হচ্ছে রেলগেটে সিগন্যাল দেয়নি। দেখা যাচ্ছে সাপের মতো এঁকে বেঁকে অনেকগুলো লাইন এদিক ওদিকে ভাগ হয়ে গেছে, এগুলো হচ্ছে সব লুপ লাইন। স্পেশাল রেক ঈশ্বরদী হচ্ছে সেই ইরানি কোচ, পিছনে লেখা স্পেশাল রেক। বিশাল প্ল্যাটফর্ম ঈশ্বরদী জাংশনে। ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়ার কথা 11:40, এখন বাজে 11:42, অর্থাৎ এখন যদি আরও 10 মিনিট পরেও ছেড়ে যায় বিলম্ব হবে 12 মিনিট। এই সময় দেখা যাচ্ছে ঈশ্বরদীর ঐতিহ্য গরম রুটি নিয়ে হাজির। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। বেসিনের যে প্যানটা, বেসিনের প্যান খুলে নিয়ে গেছে। ঈশ্বরদী জাংশনে প্ল্যাটফর্ম একদম ব্রডগেজ ট্রেনের
সমান সমানে আছে, মানে এখানে যাত্রীদের উঠতে কোনো কষ্ট করতে হয় না। দেখি সামনে লোকোমোটিভ পরিবর্তন করা হয় কিনা। লোকোমোটিভ পরিবর্তন করা হবে না, এই লোকো নিয়েই যাত্রা করবে। লোকোমোটিভ পরিবর্তন হবে না, তবে মনে হয় পার্বতীপুর গিয়ে লোকো আবার পরিবর্তন করা হতে পারে, সুতরাং এখানে বিরতি খুব বেশিক্ষণ হবে না। বরাবরের মতো ঈশ্বরদী জংশন স্টেশন আমার কাছে অনেক ভালো লাগে, আর এদিকে গার্ডের বাঁশি শুনতে পেলাম এবং সামনে সিগন্যালও দিয়ে দিয়েছে ট্রেন ছাড়বে। ঘড়িতে সময় 12টা বাজতে 9 মিনিট বাকি, মানে 11টা 50, 51। আমাদের ট্রেন ঈশ্বরদী জাংশন থেকে ছেড়ে দিল, আর আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন নাটোর। কাঁচাগোল্লার দেশ, বনলতার দেশ নাটোর। ঈশ্বরদী জাংশনকে বিদায় দিচ্ছি, এবং বাংলাদেশ রেলওয়েতে ঈশ্বরদী জাংশনের কিন্তু অবদান অনেক, মানে ঈশ্বরদীকে কেন্দ্র করে রেলওয়ের অনেক কিছুই আছে, যেমন ঈশ্বরদী লোকোশেড, যত ব্রডগেজের লোকোমোটিভ আছে সব লোকোমোটিভের আঁতুড়ঘর বা বেজ এই ঈশ্বরদী। এবং আরেকটু সামনে গেলেই ডান পাশে আমরা দেখতে পাবো ঈশ্বরদীর লোকোশেড। এবং এদিকে এই যে দেখা যাচ্ছে একেবারে ডান দিকে যে লাইনগুলো ভাগ হয়ে ঢুকে গেছে ভিতরে, এখান থেকে লোকোশেডের এলাকা শুরু। ঈশ্বরদী লোকোশেড। সামনে ডান দিকে ভাগ হয়ে গেল সিরাজগঞ্জ যাবার লাইন, অর্থাৎ সিরাজগঞ্জ হয়ে ঢাকা, আর আমরা চলে যাব বাম দিকে আব্দুলপুরের দিকে। ঢাকা থেকে আসা লাইনটি ঈশ্বরদীতে না গিয়ে বাইপাস হয়ে উত্তরবঙ্গের দিকে যে চলে যায়, এবং সেই স্টেশনটি হচ্ছে ঈশ্বরদী বাইপাস স্টেশন। যেহেতু ঈশ্বরদী স্টেশনকে বাইপাস করে, সেই স্টেশনটি হাতের ডান পাশে। কিন্তু কথা হচ্ছে ঈশ্বরদী বাইপাস স্টেশনের নাম হলেও এই স্টেশনটি কিন্তু নাটোর জেলার মধ্যে অবস্থিত। নাটোর জেলা, লালপুর। সম্ভবত আব্দুলপুরের দিক থেকে কোনো একটা গাড়ি এসে ঈশ্বরদী বাইপাস দিয়ে ঢুকবে, এই কারণে আমাদের ট্রেনকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের আগে বসিয়ে রাখা হয়েছে। ঈশ্বরদী বাইপাস স্টেশন। আজিমনগর স্টেশনের আগে এখানে এই যে সেতুর কাজ করা হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আব্দুলপুরে সেই বিখ্যাত পুরীর দোকানগুলো। দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, এবং বৃষ্টি আসলে যাত্রার আনন্দ কিন্তু হয়ে যাবে দ্বিগুণ। দেখতে দেখতে হালকা এক পশলা বৃষ্টি হয়ে গেল।
আর আমরা অবস্থান করছি নাটোর স্টেশনের খুব কাছাকাছি। চলে আসলাম বনলতার দেশ নাটোর। এই পাশে দেখা যাচ্ছে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস। ঘড়িতে সময় 1:45, আমাদের ট্রেন ছেড়ে দিল নাটোর থেকে। আধা ঘন্টার মতো বিলম্বে আছি। আর এই পাশে দেখা যাচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে গমন করবে। দুর্দান্ত গতি নিয়ে চিরচেনা বাংলার সবুজ প্রকৃতির মাঝে এগিয়ে যাচ্ছে আমাদের রূপসা এক্সপ্রেস। চলে আসলাম আহসানগঞ্জ। এই স্টেশনকে আত্রাই স্টেশনও বলে। এটি নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। আমাদের ট্রেনের বিলম্ব কিন্তু কমে এসেছে। এই আহসানগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার কথা 1টার সময়, এখন বাজে 1:05। এবং 1:07 আমাদের ট্রেন কিন্তু আহসানগঞ্জ থেকে ছেড়ে দিল। কোথায় প্রায় 20 মিনিটের মতো একটা বিলম্ব হয়ে গেছিল, এখন সেই বিলম্ব গিয়ে মাত্র 7 মিনিটে ঠেকেছে। আহসানগঞ্জ স্টেশনে একদম নিচ দিয়ে একটা লাইন চলে গেছে। এই লাইন হয়তো এদিকে কোনো শিল্প কারখানা আছে, সেই শিল্প কারখানার দিকেই গেছে। আহসানগঞ্জ স্টেশন। জমিদার মুন্সি আহসানুল্লাহ মোল্লা এই স্টেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ শাসনকালে স্টেশনটি আত্রাই ঘাট নামে নামকরণ করা হয়, তবে পরে তা পরিবর্তন করে মুন্সি আহসানুল্লাহ মোল্লার নাম রেখে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়। স্থানীয়রা এই স্টেশনকে আত্রাই স্টেশন বলে থাকে। আমরা নওগাঁ জেলায় প্রবেশ করেছি। নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ নও অর্থাৎ নতুন এবং গাঁ অর্থাৎ গ্রাম, এ দুটি শব্দ হতে। শব্দ দুটির অর্থ হল নতুন গ্রাম। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এই অঞ্চল। আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদীবন্দর এলাকা ঘিরে যে নতুন গ্রাম গড়ে ওঠে, কালক্রমে তাই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়। নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত। কালক্রমে এই এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রূপ নেয়। 1984 সালের 1 মার্চ নওগাঁ মহকুমা 11টি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয়। চলে আসলাম আমরা রানীনগর স্টেশনে। এই রানীনগর স্টেশনে আমাদের কোনো বিরতি নেই, তবে সম্ভবত কোনো ক্রসিং, কারণ এদিকে ডানে বামে সব দিকেই হচ্ছে সিঙ্গেল লাইন, তাই ওদিক থেকে কোনো একটি ট্রেন আসছে। এদিককার ভাবচক্কর কিছু বুঝলাম না। এখন বাজে 1:45, প্রায় আধা ঘন্টায় হয়ে গেল এই রানীনগরে এসে আর আগাচ্ছে না। একটা ট্রেন গেল, সম্ভবত দ্রুতযান গেল। আবারও একটা নির্মাণাধীন সেতুর কাজ চলার জন্য আমাদের এখানে বিলম্ব। এই
পাশ দিয়ে বেশ কিছু স্লিপার বসানো আছে এবং মনে হচ্ছে যেন এই পাশে আর একটা লাইন বসানো ছিল অথবা চাইলে ভবিষ্যতে বসানো যেতে পারে। এই যে স্লিপারগুলো বসানো। টুপি বোনার জন্য জনপ্রিয় এক এলাকা হলো নওগাঁ। নির্দিষ্ট নকশার ওপর নওগাঁর নারীরা নানা রঙের সুতায় যে টুপি বোনেন, মধ্যপ্রাচ্যে তা খুব জনপ্রিয়। বর্তমানে টুপি তৈরির এই কাজে প্রায় 70,000 নারী কারিগর জড়িত। 2023 সালে নওগাঁ থেকে প্রায় 200 কোটি টাকার টুপি বিক্রি হয়েছে। সান্তাহারের ইয়ার্ডে প্রবেশ করে গেছি। ব্যান্ড সঙ্গীত গায়ক, গীতিকার, গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম, যাকে সবাই নগর বাউলের জেমস হিসেবে চেনেন, তিনি এ জেলারই সন্তান। নওগাঁ জেলার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান রয়েছে, যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার, বাংলাদেশের 5 টাকার নোটে দেখা যায় সেই কুসুম্বা মসজিদ, আলতাদিঘি জাতীয় উদ্যান, ঘুঘুডাঙ্গায় অবস্থিত তালের গাছের সাম্রাজ্য, বলিহার রাজবাড়ি ইত্যাদি। তাছাড়াও আছে অতিশরে রবীন্দ্র কাচারি বাড়ি, যেখানে বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। সান্তাহার জাংশনে আছে বিশাল রেল ইয়ার্ড। স্টেশনের অনেক আগে থেকে দেখলেই বোঝা যায় কত বড় সেই ইয়ার্ড। চলে আসলাম সান্তাহার জাংশনে। সান্তাহার থেকে আমাদের ট্রেনে ছেড়ে যাওয়ার কথা 1:30টার সময়, সেই জায়গায় এখন বাজে 2:08। আমাদের ট্রেনের বিলম্ব 7 মিনিট গিয়ে ঠেকেছিল, কিন্তু পরবর্তীতে আবারও ওই রানীনগরে বসিয়ে দিয়ে আমাদের ট্রেন কিন্তু আবারও বিলম্বে পড়ে গেল। বেলা 2:10 আমাদের ট্রেন সান্তাহার জাংশন থেকে ছেড়ে দিল। এরপরে আমরা গিয়ে বিরতি নেব আক্কেলপুর স্টেশনে। সান্তাহার রেলওয়ে থানা। এখানে রেলওয়ে থানার পরও এসব তৃতীয় লিঙ্গের মানুষ কিভাবে ট্রেনে ওঠে ভিক্ষা করার জন্য, এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন রেখে গেলাম। তালি বাজাচ্ছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। সান্তাহার জাংশন পার হবার পর আমাদের চলাচলের দুই প্রান্ত ছাড়াও তৃতীয় দিকটি চলে গেল এই যে সামনে ডান দিকে দেখা যাচ্ছে সেদিকে, অর্থাৎ বগুড়া কাউনিয়া জাংশন এই দিকে। এবং এইদিকে যে লাইনটি চলে গেল, এই লাইনের এখানে একটি বাঁক আছে, অসাধারণ চমৎকার সুন্দর একটি বাঁক নিয়ে এই লাইন দিয়ে ট্রেন যখন যায় তখন গমন করে। আক্কেলপুরের আগে এসে আবারও আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল, কোনো কথা নাই বার্তা নাই। এখানে প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আছে। বাংলা বান্দা এক্সপ্রেস 2:40 আমাদের ট্রেন আক্কেলপুর ছেড়ে দিল। এরপরে আমাদের ট্রেন গিয়ে থামবে জয়পুরহাট স্টেশনে।
আর এই পাশে বাংলা বান্দাকে আমরা বিদায় দিয়ে চলে যাচ্ছি। বাংলা বান্দা চলে যাবে রাজশাহী। চলে আসলাম জয়পুরহাট স্টেশনে। জয়পুরহাটে আসতে আসতে অনেক যাত্রী আমাদের ট্রেনে উঠে গেছে এবং বেশ কিছু দাঁড়ানো যাত্রীও দেখা যাচ্ছে। ঘড়িতে সময় বরাবর 3টে। এখন জয়পুরহাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। আমরা এর পরে গিয়ে থামবো একেবারে দিনাজপুর জেলায়, অর্থাৎ বিরামপুর স্টেশনে। আর এই জয়পুরহাট স্টেশন জয়পুরহাট জেলায়। এরপর আমরা হিলি সীমান্ত অতিক্রম করব এবং তারপরে গিয়ে বিরামপুর স্টেশনে গিয়ে আমাদের যাত্রা বিরতি হবে। চলে আসলাম বিরামপুর স্টেশনে। এই বিরামপুর স্টেশন কিন্তু দিনাজপুরের মধ্যে। আর আমরা এখনও বেশ কিছু দূর পথ এই দিনাজপুর জেলার মধ্যে দিয়ে অতিক্রম করব। বিরামপুর স্টেশন ছাড়বো আর কিছুক্ষণের মধ্যে। আর তারপরে আছে ফুলবাড়ি এবং ফুলবাড়ির পরে আসছে বুড়ি জংশন পার্বতীপুর। পার্বতীপুর যেহেতু আসছেই, অপূর্ব ভাইকে তো একটা খবর দিতেই হবে। দেখি ফোন দিয়ে। ভাই আসসালামু আলাইকুম। তাহলে ফুলবাড়ি পার হলে আমি আপনাকে ফোন দেবো, আপনি তখন ইঞ্জিন গরম করে বাস চলে আসবেন। তারপরে আজকে ইফতারও হবে আশা করা যায়। কোনো না কোনো এক জায়গায় ইফতার করবো ভালো কোথাও। এই বিরামপুর স্টেশনে আসার পর আবারও আমাদের ক্রসিংয়ে পড়তে হলো। ওদিক থেকে কোনো একটা ট্রেন আসবে। এখানে ঝান্ডা হাতে করে এই স্টেশনের সহকারী মাস্টার বা এমন কেউ হবে দায়িত্বরত একজন এসে আমাদের ট্রেনের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এই যে সবুজ ঝান্ডা দেখাচ্ছেন। তিনটা 40 মিনিটে আমরা বিদায় নিলাম বিরামপুর স্টেশন থেকে। চলে আসলাম ফুলবাড়ি স্টেশনে। এখন 4টা বেজে পার হয়ে গেছে। ফুলবাড়ি স্টেশন থেকে ছাড়ার কথা 2:51-তে, এখন ফুলবাড়ি স্টেশন ছেড়ে গেল। চলে আসলাম বুড়ি জংশন পার্বতীপুর। চলে আসলাম পার্বতীপুর, একটু নামবো। পার্বতীপুরে অনেক লোকজন নামছে। অপূর্ব ভাইয়ের এদিকে থাকার কথা, কিন্তু তাকে তো খুঁজে পাচ্ছি না। দেখা যাচ্ছে চলে এসেছে অপূর্ব ভাই। ঠিক আছে, আমাদের যাত্রা হবে কিছুক্ষণের মধ্যেই। এই হচ্ছে এফ সিট, এই হচ্ছে নন এসি কেবিন। এখানে রাতের বেলায় এক পাশে 2 জন আর এক পাশে 2 জন, মোট 4 জন শুয়ে যাত্রা করতে পারে। আর দিনের বেলায় দুপাশে 4 8 জন বসে যাত্রা করতে পারে।
4:37-এ আমাদের ট্রেন ছাড়লো পার্বতীপুর জাংশন থেকে। আর এই পাশে দেখা যাচ্ছে তিতুমির এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই তিতুমির চলে যাবে রাজশাহী। দেখা যাচ্ছে এই যে টার্ন টেবিল, মানে ইঞ্জিনকে যেখানে ঘোরানো হয় লোকোকে ঘোরানোর জন্য, এই টার্ন টেবিলে ঢোকানো হয়েছে একটা লোকোকে 6640। আর সামনে পার্বতীপুর লোকোশেড। পার্বতীপুর কেলোকা কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। এই হচ্ছে কেবিনের অবস্থা। আমরা এই কেবিনে যাত্রা করছি কারণ আমাদের সিট একসাথে পড়েনি। বেলাইচন্ডী। চলে আসলাম সৈয়দপুর স্টেশনে। চলে আসলাম সৈয়দপুর। আর এই যাত্রায় আজকের মতো সৈয়দপুর নেমে যাচ্ছি। মূলত আজকে আমরা চেয়েছি বাইরে ইফতার করতে। তো ইফতার করার জন্য সৈয়দপুর যেহেতু একটি ভালো জায়গা, অনেক রকম খাবার দাবার পাওয়া যায়, আমাদের অপূর্ব ভাই বললেন যে আমরা আজকে সৈয়দপুরে ইফতার করব, এখানেই নেমে যাব। তাই আজকের মতো এখানে নেমে যাচ্ছি। যাত্রা ভালোই ছিল এবং ইনকা কোচের যাত্রার একটা আনন্দ আছে। তবে ট্রেনের কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না, আর ট্রেনে বেশ কিছুটা সময় বিলম্ব হয়েছে রাস্তার মধ্যে ক্রসিংয়ের জন্য। আজকের মতো এখানেই যাত্রা সমাপ্তি করছি। এটা হচ্ছে গির্জাটা না? আর ক্যাথলিক গির্জা ওটা ক্যাথলিক না হ্যাঁ হ্যাঁ, ক্যাথলিক গির্জা ওইদিকে পিছনে। হ্যাঁ ওটা সুন্দর। ওটা সবাই ঢুকতে পারে না, এটা তো সবাই ঢুকতে পারে। আমরা এখন এই চমৎকার রৌদ্রোজ্জ্বলময় সুন্দর বিকেলে রিক্সা ভ্রমণ করছি সৈয়দপুর শহরে। এই হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, সৈয়দপুর রেলওয়ে জেলা। খোরাক, এই খোরাকে আমি এসে একবার চা খেয়েছি। সাথে ছিল অপূর্ব ভাই। এই রোডটা বেশ সরগরম থাকে। সৈয়দপুর রেলওয়ে জেলা, জেলা দেখে আশ্চর্য হয় না, এটা হচ্ছে রেলওয়ে জেলা, প্রশাসনিক জেলা না। বাংলাদেশের প্রশাসনিক জেলা হচ্ছে নীলফামারী, আর সেই নীলফামারী জেলার একটা থানা হচ্ছে সৈয়দপুর। কিন্তু রেলওয়ের দিক থেকে সৈয়দপুরের গুরুত্ব অনেক, এই জন্যে সৈয়দপুরকে রেলওয়ে জেলা বানানো হয়েছে। এই যে এখানে জট লেগে গেছে। এই যে পাঁচ মাথা মোড়ে একটু যানের জট থাকেই। এই পাঁচ মাথা মোড় থেকে বামে গেলে হচ্ছে রেলগেট। আরে প্যাক করাটা আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ সাইকোলজিক্যাল বিষয়। এই প্যাকের মাধ্যমে যে যানবাহন খুব সরে যাচ্ছে তা কিন্তু না, কিন্তু সবাই প্যাক করাতেই ব্যস্ত। এই হচ্ছে সৈয়দপুরের এয়ারপোর্ট রোড। বাসভবন বিভাগীয় তত্ত্বাবধায়ক কারখানা সৈয়দপুর, অর্থাৎ সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের প্রধানের বাসা। তাই নাকি? এই হচ্ছে আজকের ইফতার। এখানে ইফতারিতে পাওয়া যায় শাহী হালিম, তারপর এখানে আছে জিলাপি, তারপর এখানে আছে রেশমি জিলাপি, এই যে ছোট ছোট। এখানে সাসলিক বা সিজলিং, এখানে আছে কাবাব,
আর এখানে এই যে ভাজা পোড়া বেগুনি, আলুর চপ, বুন্দিয়া এবং ছোলা ভুনা। রেশমি জিলাপি 350, ছোলা 350, হালিম 600। এই যে এখানে ড্রিঙ্কস দিয়েছে, এটা হচ্ছে সিল করা। সেলিম ভাই আছে, অপূর্ব ভাই আছে, আর আমি আছি। আমরা এই যে এখন ইফতার খাচ্ছি, সময় হয়ে গেছে ইফতার খাই। এখানে হালিমও চলে আসছে, হালিম খেয়ে আপনাদেরকে আমি জানাবো কোথায় হালিমটা কেমন। আচ্ছা, হালিমই খাই যাবে। হালিমের টেস্ট অনেক ভালো, মানে ফ্লেভারটা ভালো। আজকে ইফতার শুরু করলাম হালিম দিয়ে আর খেজুর দিয়ে। হালিমটা টেস্ট আছে।